প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ঠিক আছে, আর মন দিয়ে বেশি বেশি করে পড়াশোনা করছো। ঠিক আছে, খুব ভালো আছো, খুব ভালো মন নিয়ে পড়াশোনা করছো, আর সুন্দর মন নিয়ে চলাফেরা করছো। ঠিক আছে, একটা সুস্থ স্বাভাবিক মন সবসময়ের জন্য তোমাদের দরকার। মনটাকে সবসময় শান্ত রাখবে আর খুব ধীর স্থির রাখবে, তাহলে তোমাদের কিন্তু দেখবে পড়াশোনাটা খুব ভালো লাগবে। ঠিক আছে, যত মাথা ঠান্ডা রাখবে, যত সুস্থ মস্তিষ্কে তোমরা চলাফেরা করবে, তত তোমাদের এডুকেশনটা খুব ভালো হবে। আর পড়াশোনা তোমাদের অবশ্যই অবশ্যই করতে হবে। আমি তোমাদের সঙ্গে রয়েছি সব রকমভাবে সাহায্য করার জন্য। ঠিক আছে, তাহলে কথা না বাড়ি সরাসরি পড়াতে চলে যাব। ঠিক আছে, আর যে বিষয়টা তোমাদের সবসময় বলি, আমার স্টাডিটা, আমার পড়াটা তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, লাইক করবে, কমেন্ট করবে, এবং অবশ্যই বন্ধুদের বলবে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে দিতে। ঠিক আছে, তাহলে কী হবে, আমার পরবর্তী সমস্ত পড়াগুলো তোমরা সব পরপর পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, আজ তোমাদের যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হচ্ছে রিফ্র্যাকশন। রিফ্র্যাকশন মানে কি? প্রতিসরণ, আলোর প্রতিসরণ। দেখো, আলোর প্রতিসরণ কেন হয় বা আলোর প্রতিসরণ কি, কখন আলোর প্রতিসরণ হয়, কখন আলোর প্রতিসরণ হবে না, এই বিষয়ে আমি আলোচনা করব। দেখো, আলোর প্রতিসরণ দেখো কি বলি, একটা সহজ এক্সাম্পল তোমাদের দেখি। একটা গ্লাসের মধ্যে যখন একটা পেন্সিলকে ডুবিয়ে দেওয়া হয়, তখন দেখবে পেন্সিলটা একটা বাঁকা দেখাচ্ছে, তাই না? পেন্সিলটা কেমন দেখাচ্ছে? বাঁকা দেখাচ্ছে। কেন এটা হচ্ছে? আলোর প্রতিসরণ জন্য হচ্ছে। ঠিক আছে, কিংবা অনেক সময় দেখবে যে একটা কাঁচের গ্লাসের মধ্যে যদি একটা কয়েন রেখে দেওয়া হয়, দিয়ে তার মধ্যে কিছু জল দিয়ে দেওয়া হবে, উপর থেকে দেখলে মনে হয় যেন কয়েনটা অনেকটা উপর দিয়ে উঠে আসছে। এগুলো কেন হচ্ছে? এগুলো আলোর প্রতিসরণের জন্য হচ্ছে। ঠিক আছে, কখনো কখনো আবার দেখবে যে আমরা পুকুরের তলাতে, যে সমস্ত পুকুরের জল পরিষ্কার, শালুক পুকুর রয়েছে, শালুক গাছ রয়েছে জলের তলাতে, আমরা দেখি যে শালুক গাছগুলো যেন জলের তলাতে অনেকটা উপরের দিকে উঠে এসছে বলে মনে হবে। কেন এটা হয়? এটা প্রতিসরণের জন্য হয়। ঠিক আছে, কিংবা তোমার দেখবে পদ্ম পাতাতে দেখবে জলের যদি ফোঁটা থাকে, বা কচু পাতাতে জলের ফোঁটা থাকে, তারা দেখবে রূপোর মতো, এর মুক্তোর মতো চকচক করছে। কেন হচ্ছে? এটাও কিন্তু আলোর প্রতিসরণ। সেটা হচ্ছে বলা যায় টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। সেটাও কিন্তু এক ধরনের প্রতিসরণ। ঠিক আছে, তাহলে প্রতিসরণ কি হচ্ছে না, যখন দেখবে যে আলোকরশ্মি এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাচ্ছে, অর্থাৎ বায়ু থেকে ধরে জলে যাচ্ছে, তাহলে বায়ু মাধ্যমে আলোর গতিবেগ একরকমের, আর জল মাধ্যমে আলোর গতিবেগ আরেক রকমের। এই জন্য আলোরশ্মি সোজাসুজি না গিয়ে আলোরশ্মি কী হচ্ছে? গতিপথ পরিবর্তিত হচ্ছে। তাহলে আমি তোমাদের বলেছিলাম যে আলোকরশ্মি সবসময় সোজা চলে না, আলোকরশ্মির গতিপথ পরিবর্তিত হয়। তাহলে আলোরশ্মির গতিপথ পরিবর্তিত হয়, তার একটা সহজ এক্সাম্পল কি হচ্ছে? আলোর প্রতিসরণ। দেখো, যখন আলোর প্রতিসরণ হয় তখন কি হয় না, দুই মাধ্যমের বিভেদ তল থেকে আলোকরশ্মির গতিপথ পরিবর্তিত হচ্ছে। কেন এটা পরিবর্তিত হচ্ছে? তাহলে প্রতিসরণ কেন হয়, যদি বলে প্রতিসরণ কেন হয়, তাহলে একটা এক্সাম্পল, একটা আলোচনা করা যাক যে আলোর প্রতিসরণ কেন হয়। আলোর প্রতিসরণ কেন হয়, যদি তোমাদের বলা হয় যে আলোর প্রতিসরণ কেন হয়, তাহলে আলোর কি হচ্ছে? সরণ হচ্ছে। আলোর প্রতিসরণ মানে কি? আলোর রশ্মির গতিপথটা সোজাসুজি না গিয়ে তার একটু সরণ হচ্ছে, সে একটু বেঁকে যাচ্ছে। কেন এটা হচ্ছে না, আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাবে, যদি দুটো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলাদা হয়, দুটো মাধ্যমের ঘনত্ব আলাদা হয়, তাহলে কি হচ্ছে? আলোক রশ্মির গতিপথ পরিবর্তিত হয়। এই জন্য আলোর প্রতিসরণ। তাহলে কি বলবো আমরা, উত্তরে কি বলবো না, আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অপর মাধ্যমে যাচ্ছে, তাহলে কি হচ্ছে? আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অপর কোনো মাধ্যমে
অপর কোনো ভিন্ন ঘনত্বের মাধ্যমে যায়। কি হচ্ছে? অপর কোনো ভিন্ন ঘনত্বের মাধ্যমে যায়। অপর কোনো ভিন্ন ঘনত্ব কি? অপর কোনো ভিন্ন ঘনত্বের মাধ্যমে যায়। ভিন্ন ঘনত্বের মাধ্যমে যায়। কি বলছি? আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অপর কোনো ভিন্ন মাধ্যমের ঘনত্বে যায় তখন আলোক রশ্মির গতিবেগ পরিবর্তিত হয়। আলোক রশ্মির গতিবেগ পরিবর্তিত হয়। দেখো, আলোক রশ্মির গতিবেগ পরিবর্তিত হয় বলেই প্রতিসরণ হচ্ছে। আলোর গতিপথের সরণ হচ্ছে। আলোর প্রতিসরণ বলতে দেখো, আলোক রশ্মি এভাবে আসছিল, সরে গেছে এভাবে, এটাই হচ্ছে প্রতিসরণ। আলোক রশ্মি এভাবে আসছিল, এদিকে সরে গেছে। কেন? দুটো মাধ্যমের ঘনত্ব কিন্তু আলাদা। তাহলে আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অপর কোনো ভিন্ন ঘনত্বের মাধ্যমে যায় তখন আলোক রশ্মির গতিবেগ পরিবর্তিত হয়। এই কারণে আলোর প্রতিসরণ হয়। এবার দেখো, আলোক রশ্মির গতিবেগের পরিবর্তন যত বেশি হবে আলোক রশ্মির চ্যুতি মানে সরণটা কত কি হবে? বেশি হবে। আলোক রশ্মির গতিপথ, আলোক রশ্মির গতিবেগের পরিবর্তন, দুটো ভিন্ন ঘনত্বের মাধ্যমে আলো যাচ্ছে, তাহলে দুটো ভিন্ন ঘনত্বের মাধ্যমে আলোর গতিবেগ আলাদা। তাহলে দুটো ভিন্ন ঘনত্বের মাধ্যমে আলোর গতিবেগ যত বেশি পরিবর্তন হবে আলোক রশ্মির চ্যুতি তত পরিবর্তন হবে এবং তত বেশি আলোর প্রতিসরণ বোঝা যাবে। তাহলে কি হচ্ছে না, 2 নম্বর হচ্ছে আলোক রশ্মির দুটি ভিন্ন ঘনত্বের মাধ্যমে বা আলোক রশ্মির গতিবেগের পরিবর্তন যত বেশি হবে। আলোক রশ্মি দেখো, শূন্য মাধ্যমে আলোক রশ্মির গতিবেগ বেশি, কিন্তু অন্য কোনো মাধ্যমে কিন্তু আলোর গতিবেগ কমে যাচ্ছে। শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত? 3 × 10⁸ কত? আলোর গতিবেগ c কত? 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এটা শূন্য মাধ্যমে। কিন্তু অন্য কোনো মাধ্যমে আলোর গতিবেগ কি হচ্ছে? কমে যাচ্ছে। তুমি যখন অন্য কোনো মাধ্যমে আছে তখন আলোর গতিবেগ কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। ঠিক আছে? তাহলে কি বলা হচ্ছে? সেই জন্য বলা হচ্ছে যে আলোক রশ্মির গতিবেগের পরিবর্তন যত বেশি হবে আলোক রশ্মির চ্যুতি মানে সরণ, প্রতিসরণ তত কি হচ্ছে? বেশি হবে। তাহলে আলোক রশ্মির গতিবেগের পরিবর্তন আলোক রশ্মির গতিবেগের পরিবর্তন যত বেশি হবে আলোর প্রতিসরণ আলোর চ্যুতি তত বেশি হবে বা প্রতিসরণ তত বেশি হবে। আলোর চ্যুতি তত বেশি হবে। আর যদি আলোক রশ্মি লম্বভাবে পড়ে তাহলে আলোক রশ্মির কোনো প্রতিসরণ হবে না। আলোক রশ্মি যদি লম্বভাবে পড়ে, সোজাসুজি পড়লে সোজা বেরিয়ে যাবে, সেক্ষেত্রে আলোর গতিবেগের পরিবর্তন হচ্ছে না, আলোক রশ্মির গতিপথের পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে? সোজা পড়লে সোজা বেরিয়ে যাবে। তাহলে আলোক রশ্মি যদি লম্বভাবে পড়ে সেক্ষেত্রে প্রতিসরণ হয় না। তাহলে প্রতিসরণ হয়, তাহলে প্রতিসরণ কেন হয়? তাহলে লম্বভাবে পড়লে প্রতিসরণ হবে না। অর্থাৎ তোমাদের যদি বলে আলোক রশ্মি কখনো কোনো প্রতিসরণ হবে না, যদি আলোক রশ্মি লম্ব হয়ে পড়ে তার কোনো প্রতিসরণ হবে না। ঠিক আছে? এখন যে জিনিস আছে তোমাদের, ঘন মাধ্যম কাকে বলে, লঘু মাধ্যম কাকে বলে। দেখো, ঘন মাধ্যম কাকে বলে? যে মাধ্যমের ঘনত্ব বেশি তাকে বলছে আমরা ঘন মাধ্যম। আর লঘু মাধ্যম কাকে বলা হচ্ছে? যে মাধ্যমের ঘনত্ব কম তাকে বলছে লঘু মাধ্যম। যেমন ধরো বায়ু মাধ্যমের ঘনত্ব খুবই কম, তাহলে সেটা লঘু মাধ্যম। কিন্তু জলের ঘনত্ব বেশি, ধরো বায়ুর ঘনত্ব যদি আমরা 1 ধরি, জলের ঘনত্ব কত হয়? তার থেকে বেশি হয় একটু, তাই না? সেটা একটু বেশি গাঢ়,
কিন্তু আলোর সাপেক্ষে ঘনমাধ্যম লঘু মাধ্যম কি সেটা আমরা জানি। যে মাধ্যমে আলোর গতিবেগ বেশি তাকে বলা হচ্ছে লঘু মাধ্যম, যে মাধ্যমে আলোর গতিবেগ কম তাকে কি বলা হয় ঘনমাধ্যম। ঠিক আছে, তাহলে আমি এখন লঘু মাধ্যম কাকে বলে, ঘনমাধ্যম কাকে বলে, তাহলে লঘু মাধ্যম কাকে বলে, লঘু মাধ্যম কাকে বলে, লঘু মাধ্যম যে মাধ্যমে আলোর গতিবেগ বেশি তাকে বলা হচ্ছে লঘু মাধ্যম। কি বলবো, যে মাধ্যমে আলোর গতিবেগ বেশি, যে মাধ্যমে আলোর গতিবেগ বেশি, আলোর গতিবেগ বেশি, যে মাধ্যমে আলোর গতিবেগ বেশি তাকে বলে, তাকে লঘু মাধ্যম বলে। কি বলে, লঘু মাধ্যম বলে। তার ঘনমাধ্যম কাকে বলবো, ঠিক তার উল্টো, ঘনমাধ্যম কাকে বলছি, ঘনমাধ্যম কি আসছে, ঘনমাধ্যম। ঘনমাধ্যম কাকে বলবো, যে মাধ্যমে আলোর গতিবেগ কম তাকে বলছি আমরা ঘনমাধ্যম। তাহলে লঘু মাধ্যমের উদাহরণ কি বায়ু, ঘনমাধ্যমের উদাহরণ কি কাঁচ অথবা জল, সেটা হচ্ছে ঘনমাধ্যম। লঘু মাধ্যমের উদাহরণ কি বায়ু বলবে, আর ঘনমাধ্যমের উদাহরণ কি বলবে জল কিংবা কাঁচ। তাহলে ঘনমাধ্যম কাকে বলা হচ্ছে, যে মাধ্যমে, যে মাধ্যমে আলোর গতিবেগ, যে মাধ্যমে আলোর গতিবেগ কম, যে মাধ্যমে আলোর গতিবেগ কম তাকে কি বলে ঘনমাধ্যম বলে। ঠিক আছে, তাহলে আমরা তাহলে লঘু মাধ্যম কাকে বলে, ঘনমাধ্যম কাকে বলে জেনে গেলাম। এবার দেখো আলোক রশ্মি যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, তাহলে দুটো মাধ্যমের ঘনত্ব আলাদা, তাহলে আলোক রশ্মির গতিবেগ পরিবর্তন ঘটছে, গতিবেগের পরিবর্তন ঘটলে গতিপথও পরিবর্তন ঘটছে। এটাকেই আমরা বলছি আলোর প্রতিসরণ, এটাকেই বলছি আমরা আলোর প্রতিসরণ। সেটাকে ভালোভাবে বলে এটাই বলা হয়, আলোক রশ্মি যখন কোনো একটি স্বচ্ছ সমসত্ব মাধ্যম থেকে অপর কোনো স্বচ্ছ সমসত্ব মাধ্যমে যায়, তখন দুই মাধ্যমের বিভেদ তল থেকে আলোক রশ্মির গতিপথ পরিবর্তিত হয়। এটাকেই বলছি আমরা আলোর প্রতিসরণ। অর্থাৎ আলোক রশ্মি যখন এই একটা মাধ্যম থেকে এই মাধ্যম আসছে, এটা হচ্ছে দুই মাধ্যমের বিভেদ তল। আমরা ধরলাম যে এটা হচ্ছে দুই মাধ্যমের বিভেদ তল, এটা হচ্ছে দুই মাধ্যমের বিভেদ তল, এটা দুই মাধ্যমের বিভেদ তল। তাহলে এখান থেকে আলোক রশ্মির গতিপথ এই সোজাসুজি না আসে বেঁকে যাচ্ছে, অথবা আলো সেইভাবে আসছে এদিকে না গিয়ে এদিকে আসার কথা না, এদিকে সরে আসছে। এটা হচ্ছে আলোর কি প্রতিসরণ। তাহলে আলোর প্রতিসরণ কাকে বলে, তাহলে আলোর প্রতিসরণ কাকে বলবো আমরা, না আলোক রশ্মি যখন একটি স্বচ্ছ সমসত্ব মাধ্যম থেকে অপর কোনো স্বচ্ছ সমসত্ব মাধ্যমে যায়, তাহলে কি বলছো, আলোক রশ্মি যখন আলোক রশ্মি যখন কোনো স্বচ্ছ সমসত্ব মাধ্যম থেকে অপর কোনো স্বচ্ছ সমসত্ব মাধ্যমে যায়, স্বচ্ছ সমসত্ব মাধ্যমে যায়, তখন কি হচ্ছে এই দুই মাধ্যমের বিভেদ তল থেকে, তখন কি হচ্ছে না দুই মাধ্যমের বিভেদ
তল থেকে আলোক রশ্মির গতিপথের অভিমুখ পরিবর্তিত হয়। আলোক রশ্মির গতিপথের অভিমুখ পরিবর্তিত হয়। অভিমুখ কি হয়? পরিবর্তিত হয়। অভিমুখ পরিবর্তিত হয়। এই ঘটনাকে কি বলবো আমরা? এই ঘটনাকে কি বলবো? আলোর প্রতিসরণ বলে। আলোর প্রতিসরণ বলে। তাহলে আলোর প্রতিসরণ কাকে বলা হচ্ছে? যে আলোক রশ্মি যখন কোনো স্বচ্ছ সমসত্ব মাধ্যম থেকে অপর কোনো স্বচ্ছ সমসত্ব মাধ্যমে যায়, দুই মাধ্যমের বিভেদ তল থেকে আলোক রশ্মির গতিপথের অভিমুখ পরিবর্তিত হয়। এটাকে বলছি আমরা আলোর প্রতিসরণ। তাহলে আলোর প্রতিসরণ তাহলে বুঝতে পারলে, হ্যাঁ? তাহলে আলোক রশ্মি মানে প্রতিসরণ হচ্ছে। কখন আলোক রশ্মির প্রতিসরণ হবে না? যদি দুটো মাধ্যমের প্রতিসরাঙ্ক একই হয়। যদি দুটো মাধ্যমের প্রতিসরাঙ্ক একই হয় তখন কিন্তু আলোর প্রতিসরণ হবে না। ঠিক আছে? তাহলে এখন আমরা আলোর প্রতিসরণের সূত্রগুলো জানবো। আলোর প্রতিসরণের সূত্র জানবো। ঠিক আছে? প্রতিসরণের দুটো সূত্র রয়েছে। ঠিক আছে? দুটো সূত্রই আমরা শিখব। তাহলে আলোর প্রতিসরণের সূত্র, তাহলে প্রতিসরণের প্রথম সূত্র, তাহলে প্রতিসরণের প্রথম সূত্র কি বলছে না? এই দেখো, এটাকে বলা হচ্ছে আপতিত রশ্মি, এটাকে বলা হচ্ছে প্রতিসৃত রশ্মি, এটাকে বলা হচ্ছে অভিলম্ব। তার একটা নাম দেওয়া যাক। ধরো এ ও বি, এটা হচ্ছে এন প্রাইম। তাই এটা দিলাম কি? এ, এটা ও, এটা বি, এটা এন, এটা কি দিলাম? এন প্রাইম। ঠিক আছে? তাহলে কি বলছি না, একটা ধরো এ ও আলোক রশ্মি এই যে দুই মাধ্যমের বিভেদ তলে ও বিন্দুতে আপতিত হয়ে বি মাধ্যমে প্রতিষ্ঠিত হচ্ছে। তাহলে এ হচ্ছে আপতিত রশ্মি, ও বি হচ্ছে প্রতিষ্ঠিত রশ্মি, ও এন হচ্ছে অভিলম্ব। ও এন কি হচ্ছে? অভিলম্ব। প্রথম সূত্র বলছে আপতিত রশ্মি, প্রতিষ্ঠিত রশ্মি, আপতন বিন্দু ও, এতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে। ঠিক আছে? তাহলে কি বলছি? আপতিত রশ্মি কি বলছি? আপতিত রশ্মি তার হচ্ছে প্রতিষ্ঠিত রশ্মি। এটাকে বলা হচ্ছে আপতিত রশ্মি, এটাকে বলছে প্রতিষ্ঠিত রশ্মি। আপতিত রশ্মি, প্রতিষ্ঠিত রশ্মি এবং দুই মাধ্যমের বিভেদ তলে আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে। একই সমতলে থাকবে। তাহলে প্রতিসরণের প্রথম সূত্র কি বলছি? আপতিত রশ্মি,
প্রতিশ্রুত রশ্মি আবর্তন বিন্দু অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে। এটা প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র কি বলছে, দেখো আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে তাকে বলা হয় আপতন কোণ, এটাকে আই দিয়ে প্রকাশ করা হয়। আবার এই প্রতিশ্রুত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে তাকে বলা হচ্ছে প্রতিশ্রুত কোণ আর। ঠিক আছে, এটাই হচ্ছে দ্বিতীয় সূত্র, যা স্নেলের সূত্র তা। ঠিক আছে, তাহলে দ্বিতীয় সূত্র বা স্নেলের সূত্র, ঠিক আছে, তাহলে প্রতিসরণের দ্বিতীয় সূত্র যা স্নেলের সূত্র তাই। তাহলে আসছি দ্বিতীয় সূত্র, বা এটা কি বলছি স্নেলের সূত্র। দ্বিতীয় সূত্র যা স্নেলের সূত্র, এটা বলছে যে দুটি নির্দিষ্ট মাধ্যম, এটা ঘন মাধ্যম লঘু মাধ্যম, ও একটি নির্দিষ্ট বর্ণের আলো বৃষ্টি, অর্থাৎ ধরো এটা নির্দিষ্ট হলুদ হতে পারে, লাল হতে পারে, বেগুনি হতে পারে, যা হতে পারে। তাহলে দুটি নির্দিষ্ট মাধ্যম ও একটি নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপতন কোণের সাইন মানে সাইন আই, প্রতিসরণ কোণের সাইন মানে কি সাইন আর, এই দুটোর অনুপাত কি হচ্ছে ধ্রুবক হয়। ঠিক আছে, তাহলে কি বলছে দুটি নির্দিষ্ট মাধ্যম, কি বলছে দুটি নির্দিষ্ট মাধ্যম, দুটি নির্দিষ্ট মাধ্যম ও একটি নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির ক্ষেত্রে আপতন কোণের সাইন, তাহলে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হয়। অর্থাৎ এটাকে আবার বলে প্রতিসরাঙ্ক। কি বলে মাধ্যমে, কি বলে প্রতিসরাঙ্ক। জিনিসটা কি প্রতিসরাঙ্ক, এটাকে এই মিউ দিয়ে প্রকাশ করা হচ্ছে। এটা সমান বলছে আপতন কোণের সাইন, বলছে না আপতন কোণের সাইন মানে এই যে সাইন, আপতন কোণ কত আই, তাহলে সাইন আই। আর বলছে কি প্রতিসরণ কোণের সাইনের অনুপাত, তাই এখানে সাইন আর, এটা সমান কি বলছে ধ্রুবক। এই ধ্রুবককে কি বলা হচ্ছে মাধ্যমের প্রতিসরাঙ্ক। কি বলা হয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, এটা হচ্ছে স্নেলের দ্বিতীয় সূত্র। ঠিক আছে, স্নেলের সূত্র যা আর প্রতিসরণ মানে প্রতিসরণের দ্বিতীয় সূত্র তাই। কি বলছে দুটি নির্দিষ্ট মাধ্যম, তাহলে এই একটা মাধ্যম, এই একটা মাধ্যম, দুটি নির্দিষ্ট মাধ্যম ও একটি নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির, হাইফেন দিলাম এখানে, তাহলে আলোক রশ্মির ক্ষেত্রে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হয়। সেটাকে মাধ্যমের প্রতিসরাঙ্ক বলি, মিউ সমান সাইন আই বাই সাইন আর। এটা কি হবে ধ্রুবক হয়, বলেছেন অনুপাত ধ্রুবক হয়, এটাকে ধ্রুবক বলছি, সেটাকে মাধ্যমের কি বলা হয় প্রতিসরাঙ্ক বলে। এবার আসছি, তাহলে আমরা স্নেলের সূত্র কাকে বলে জানা গেল, তাই তো মিউ সমান সাইন আই বাই সাইন আর। এবার বলছি কখন স্নেলের সূত্র প্রযোজ্য হবে না। দেখো আলোচ্য যদি লম্ব হয়ে পড়ে,
মানে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাওয়ার সময় ধরো এই মাধ্যম থেকে এই মাধ্যমে আসছে, তখন আলোক রশ্মি লম্ব হয়ে পড়ছে, তখন আপতন কোণ কত? শূন্য, তাই না? আপতিত রশ্মি অবিলম্বের সঙ্গে কত কোণ করবে? দেখো অবিলম্ব আর আপতিত রশ্মি পরস্পর সমান্তরাল হয়ে যাবে, মানে আপতন কোণ কত? 0। আলোক রশ্মি যদি সোজাসুজি পড়ে তাহলে অবিলম্ব সোজাসুজি, আপতিত রশ্মিও সোজাসুজি, তাহলে এদের মধ্যে কোণ কত হবে? 0, পরস্পর সমান্তরাল। সেক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য হবে না। তাহলে কোন ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না? কোন ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য নয়? তাহলে কোন ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য হবে না? অবশ্যই লম্ব আপতনের ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? লম্ব আপতনের ক্ষেত্রে। কেন না? লম্ব আপতনের ক্ষেত্রে, লম্ব আপতনের ক্ষেত্রে, আপতনের ক্ষেত্রে আই সমান কত? 0। দেখো আই 0 হলে আরো 0, তাই না? কারণ আইও 0 আরও 0 হয়ে যাবে। লম্ব হয়ে পড়লে আলোক রশ্মি সরাসরি বেরিয়ে যাবে, মানে আপতন কোণ 0 হবে, প্রতিসরণ কোণ। আপতন আইও 0 আর আর সমান 0। সেক্ষেত্রে মিউ সমান কত হচ্ছে? সাইন আই বাই সাইন আর, সাইন আর মানে সাইন 0 ডিগ্রি বাই সাইন 0 ডিগ্রি, মানে কত? 0/0। এটাকে বলা হচ্ছে আনডিটারমাইন বা অনির্ণেয়। কি বলা হয়? মানে এটাকে নির্ণয় করা যাচ্ছে না, অনির্ণেয়। এক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য হবে না। এক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য হবে না। এক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য নয়। এবার হচ্ছে কখন প্রতিসরণ হয় না। ঠিক আছে, তাহলে আলোক রশ্মি কখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাচ্ছে কিন্তু প্রতিসরণ হচ্ছে না? তাহলে প্রশ্নটা আসি, তাহলে কখন আলোক রশ্মি এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে আসছে কিন্তু প্রতিসরণ ঘটছে না? কখন আলোক রশ্মি এক মাধ্যম থেকে অপর মাধ্যমে গেলেও প্রতিসরণ ঘটে না? কখন ঘটে না? উত্তর কি হবে? যদি দুটো মাধ্যমের প্রতিসরাঙ্ক একই হয়ে যায়, তখন আলোক রশ্মির কোনো গতিপথ পরিবর্তিত হবে না, আলোক রশ্মি সোজাসুজি চলে যাবে, আলোর কোনো প্রতিসরণ হবে না। কখন ঘটবে না? যদি দুটো মাধ্যমের প্রতিসরাঙ্ক বা পরম প্রতিসরাঙ্ক সমান হয়। কি বলবো? যখন দুটি মাধ্যমের কি প্রতিসরাঙ্ক বা পরম প্রতিসরাঙ্ক, দুটি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক দিলে ভালো। যখন পরম প্রতিসরাঙ্ক কাকে বলে সেটা আসছি। যখন দুটি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক কি হবে? পরম প্রতিসরাঙ্ক সমান হয়, সেক্ষেত্রে আলোর প্রতিসরণ ঘটে না। তাহলে যদি দুটো মাধ্যমের প্রতিসরাঙ্ক একই হয় সেক্ষেত্রে আলোর কোনো প্রতিসরণ হবে না।
এটা হলো তাহলে। এবার আসছি পরম প্রতিসরণ। এই যে পরম প্রতিসরণের কথাটা বললাম না, পরম প্রতিসরণ কাকে বলে না, শূন্য মাধ্যমের সাপেক্ষে বা বায়ুর সাপেক্ষে কারোর প্রতিসরাঙ্ককে কি বলা হচ্ছে? পরম প্রতিসরাঙ্ক। তাহলে পরম প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরাঙ্ক, তাহলে শূন্য বা বায়ুর মাধ্যমের সাপেক্ষে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ককে কি বলা হচ্ছে? পরম প্রতিসরাঙ্ক। তাহলে কি বলা হচ্ছে? শূন্য বা বায়ু মাধ্যমের সাপেক্ষে, কোন মাধ্যমের প্রতিসরাঙ্ককে পরম প্রতিসরাঙ্ক বলে। কি বলে? ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বলে। একটা কোশ্চেন খুব আছে, কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 বলতে কি বোঝো? খুব পরীক্ষা আছে, এটা মাধ্যমিকে খুব আছে, খেয়াল করবে। কি বলে? কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 বলতে কি বোঝো? ঠিক আছে, খুব প্রশ্ন পরীক্ষায় আছে, কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 বলতে কি বোঝো? এর উত্তর হবে আলোকরশ্মি বায়ু থেকে কাঁচ মাধ্যমে প্রতিসরণের সময় আপতন করে সাইন এবং প্রতিসরণ করে সাইন হবে 1.5। কি বলবো? আলোকরশ্মি বায়ু থেকে কাঁচে প্রতিসরণের সময়, তাহলে আলোকরশ্মি বায়ু থেকে কাঁচে প্রতিসরণের সময় আপতন কোণ এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত হবে। অনুপাত হবে 1.5। তাহলে আলোকরশ্মি বায়ু থেকে কাঁচে প্রতিসরণের সময় আপতন কোণ এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত কত হবে? 1.5। এবার আসছি আপেক্ষিক প্রতিসরাঙ্ক ও পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, কি আসছে? আপেক্ষিক প্রতিসরাঙ্ক এবং পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক। কি আসছে? আপেক্ষিক প্রতিসরাঙ্ক মানে কি? একটি মাধ্যমের সাপেক্ষে অপর মাধ্যমের প্রতিসরাঙ্ককে বলা হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। ঠিক আছে, তাহলে আপেক্ষিক প্রতিসরাঙ্ক ও পরম প্রতিসরাঙ্কের সম্পর্ক। কি আসছে? আপেক্ষিক প্রতিসরাঙ্ক ও পরম প্রতিসরাঙ্কের সম্পর্ক। কি আসছে দেখো, ধরো আলোকরশ্মি এ মাধ্যম থেকে, তাহলে আলোকরশ্মি এ মাধ্যম, ব্র্যাকেটে লিখব মিউ এ, মানে কি?
তার প্রতিসরাঙ্ক মিউ মাধ্যম, মিউ এ, এর মাধ্যম থেকে বি মাধ্যমে প্রতিষ্ঠিত হলে, তাহলে বি মাধ্যম, সরি, তাহলে বি মাধ্যম বলে তাহলে কি বলবো, তার প্রতিসরাঙ্ক দাও মিউ বি। ঠিক আছে, তাহলে মিউ এ হচ্ছে এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, মিউ বি হচ্ছে বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। আবার বলছি, এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক মিউ এ, বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক কি মিউ বি, মানে বায়ুর সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ বি, বায়ুর সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ এ বা শূন্য মাধ্যমের সাপেক্ষে। তাহলে আলোকরশ্মি এ মাধ্যম থেকে বি মাধ্যমে প্রতিষ্ঠিত হলে, প্রতিষ্ঠিত হলে আপেক্ষিক প্রতিসরাঙ্ক হবে, কি হবে, আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আপেক্ষিক প্রতিসরাঙ্ক হবে এ মিউ বি, কি হবে, এ মিউ বি। আলোকরশ্মি এ মাধ্যম থেকে বি মাধ্যমে প্রদর্শিত হচ্ছে, এ মিউ বি সমান মিউ বি বাই মিউ এ। তাহলে মিউ বিটা কি, দেখো উল্টো হবে, এ মিউ বি কিন্তু উপরে মিউ বি মিউ এ। দেখো এখানে এ প্রথম দিয়েছি কিন্তু এখানে দিয়েছি প্রথম মিউ বি, এখানে দিয়েছি বি কিন্তু দিয়েছি মিউ এ। মিউ এটা হচ্ছে এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরাঙ্ক। আর মিউ বি কি হলো, বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। ঠিক আছে, বুঝা গেল? তাহলে আপেক্ষিক প্রতিসরাঙ্ক এবং পরম প্রতিসরাঙ্কের মধ্যে যে সম্পর্কটা আছে সেটা তোমরা বুঝতে পারলে। ঠিক আছে, এবার আসছি এই যে এতক্ষণ প্রতিসরাঙ্ক বলছি, এই প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। দেখো প্রতিসরাঙ্ক অবশ্যই মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করছে, মাধ্যমটি লঘু কি ঘন সে তার উপর নির্ভর করছে। আর কি না, এই যে আলো আসছে না, সে আলোর উপর বর্ণের উপর নির্ভর করছে। আর কি হচ্ছে না, মাধ্যমের উষ্ণতা, কোন মাধ্যমে কতটা উষ্ণতা। দেখো উষ্ণতা বাড়লে তার ঘনত্ব কমতে পারে, তাই না, তার উষ্ণতার উপর মাধ্যমের প্রকৃতিটা নির্ভর করছে। তাহলে প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ে নির্ভর করে, তাহলে প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তাহলে প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, ঠিক আছে, প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তাহলে এক নম্বর কি আসবো না, মাধ্যমের প্রকৃতির উপর। কিসে আসবো, মাধ্যমের প্রকৃতি। দু নম্বর কি আসবো না, আপতিত আলোর বর্ণের উপর। কিসে আসছি, আপতিত আলোর, যে বর্ণের আলোটা এখানে পড়ছে তার উপর, প্রকৃতির উপর। তাহলে আপতিত আলোর বর্ণের উপর। তিন নম্বর কি আসছি না, মাধ্যম দ্বয়ের উষ্ণতার উপর। ঠিক আছে, তাহলে তিন নম্বর কি আসছে, মাধ্যম দ্বয়ের উষ্ণতার উপর। মাধ্যম দ্বয়ের উষ্ণতার উপর। ঠিক আছে, তাহলে প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে, মাধ্যমের প্রকৃতি, মাধ্যমটা ঘনত্ব কি লঘু, আর কি উপর নির্ভর করছে
না যে বর্ণের আলো রশ্মি সে আপতিত হচ্ছে সেই বর্ণের আলোর বর্ণের উপরে, আর কি হচ্ছে মাধ্যমের উষ্ণতার উপর। ঠিক আছে, এখন আমি তোমাদের একটা অঙ্ক করে, ঠিক আছে, এক ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে আলো রশ্মি এক মাধ্যম থেকে আর এক মাধ্যমে প্রতিশ্রুত হওয়ার সময় আপতন কোণ 30 ডিগ্রি আর প্রতিসরণ কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে মাধ্যমের দ্বয়ের প্রতিসরণ মানে আপেক্ষিক প্রতিসরাঙ্ক কত? ঠিক আছে, একটা প্রশ্ন তোমাদের আমি শর্ট করে এক্সাম্পল দিচ্ছি, একটা এক্সাম্পল দিচ্ছি। কি বলছি না আলোক রশ্মি এক মাধ্যম থেকে অপর মাধ্যমে প্রতিশ্রুত হওয়ার সময়, তাহলে আলোক রশ্মি এক মাধ্যম থেকে অপর মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার সময় আলোক রশ্মি এক মাধ্যম থেকে অপর মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার সময় তাহলে আলোক রশ্মি এক মাধ্যম থেকে অপর মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার সময় কি বলছি আপতন কোণ 30 ডিগ্রি এবং প্রতিসরণ কোণ 90 ডিগ্রি। আপতন কোণ কত? আপতন কোণ 30 ডিগ্রি এবং প্রতিসরণ কোণ আপতন কোণ 30 ডিগ্রি এবং প্রতিসরণ কোণ কত? প্রতিসরণ কোণ 90 ডিগ্রি। তাহলে প্রতিসরণ মাধ্যমের প্রতিসরণ নির্ণয় করো। কি করতে বলছে? মাধ্যমের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। প্রতিসরাঙ্ক নির্ণয় করো। সোজা। তাহলে কি কি দেওয়া আছে সেগুলোকে লিখে ফেলি। কি দেওয়া আছে না আই দেওয়া আছে কত 30 ডিগ্রি, আর কত দেওয়া আছে 90 ডিগ্রি। তাহলে মিউ কত না মিউ সমান sin i বাই sin r মানে sin 30 ডিগ্রি বাই sin 90 ডিগ্রি। sin 30 ডিগ্রি মানে হাফ আর 90 ডিগ্রি মানে 1 মানে কত দাঁড়ালো 0.5। তাহলে মাধ্যমিক প্রতিসরণ কত দাঁড়ালো 0.5। তাহলে উত্তর কি দাঁড়াচ্ছে মাধ্যমিক প্রতিসরাঙ্ক কত? উত্তর তাহলে মাধ্যমিক প্রতিসরাঙ্ক কত? মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হবে? এটা মিউ সমান 0.5। উত্তর বেরিয়ে গেল, খুব সহজ। আচ্ছা, আর একটা প্রমাণ খুব আছে পরীক্ষাতে, সেটা কি এইটা প্রমাণ করো a মিউ b সমান 1 বাই b মিউ a মিউ b b মিউ a সমান কি b মিউ a, অর্থাৎ a মিউ b মানে কি a মাধ্যমের সাপেক্ষে b মাধ্যমের প্রতিসরাঙ্ক, আর b মিউ a মানে কি b মাধ্যমের সাপেক্ষে a মাধ্যমের প্রতিসরাঙ্ক। তোমাকে এই প্রমাণটা করতে হবে। এখন আমরা কি করব, ধরলাম a মাধ্যম, এইটা একটা b মাধ্যম। কি ধরলাম এটা a মাধ্যম আর এটা হচ্ছে b মাধ্যম। এটা a মাধ্যম, এটা হচ্ছে b মাধ্যম। ঠিক আছে, আলোক রশ্মি a মাধ্যম থেকে b মাধ্যমে প্রতিষ্ঠিত হচ্ছে। লেখা যাক, উত্তরটা শুরু করা যাক। আলোক রশ্মি a ও b পথে
এ ও বি, এ ও বি পথে, এটা আলোক রশ্মি এ ও বি পথে এ মাধ্যম থেকে আলোক রশ্মি এ ও বি পথে এ মাধ্যম থেকে বি মাধ্যমে প্রতিষ্ঠিত হচ্ছে, বি মাধ্যমে প্রতিষ্ঠিত হচ্ছে। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, সেক্ষেত্রে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। এ মিউ বি সমান সাইন আই বাই সাইন আর। দেখো এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক বলে এ মিউ বি, যদি বলে বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক হয় বি মিউ এ। ঠিক আছে, দেখো আলোক রশ্মি আলোক রশ্মি হচ্ছে প্রত্যাবর্তনশীল ধর্ম রয়েছে, অর্থাৎ আলোক রশ্মি যেই পথে আছে সেই পথে ফিরে যেতে পারে। কি আমরা এরা গত ক্লাসে পড়েছি তো, আলোক রশ্মি যদি বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে দর্পণে পড়ে যেই পথে যাবে সেই পথে ফিরে আসবে। আলোক রশ্মি যদি বক্রতা কোনো গলীয় দর্পণের বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে গিয়ে দর্পণে আপতিত হয়, তাহলে আলোক রশ্মি যেই পথে যাবে সেই পথে ফিরে আসবে। তাহলে আলোক রশ্মি প্রত্যাবর্তনশীল। তাহলে আলোক রশ্মি যদি এ থেকে বি তে আসে, এ ও বি পথে, তাহলে বি মাধ্যম থেকে এ মাধ্যমে ফিরে যাবে একই পথে। তাহলে আলোক রশ্মি কি হচ্ছে, প্রত্যাবর্তনশীল। তাহলে আলোক রশ্মি, আচ্ছা এখানে আই কি হচ্ছে, আপতন কোণ, আর হচ্ছে প্রতিসরণ কোণ। আইটা কি, আই কি হবে লিখে দেয়, দেখো আই হচ্ছে কি, আই হচ্ছে আপতন কোণ। কি কোণ, আপতন কোণ। আর আরটা কি হচ্ছে প্রতিসরণ কোণ। ঠিক আছে, আলোক রশ্মি প্রত্যাবর্তনশীল। আলোক রশ্মি কি, আলোক রশ্মি প্রত্যাবর্তনশীল। আলোক রশ্মি হচ্ছে কি না প্রত্যাবর্তনশীল। তাহলে আলোক রশ্মি প্রত্যাবর্তনশীল। ঠিক আছে, তাহলে আলোক রশ্মি যদি বি ও এ পথে ফিরে যায়, আলোক রশ্মি যদি কি বলবো প্রত্যাবর্তনশীল হবে, যে পথে আসবে সেই পথে ফিরে যাবে। আলোক রশ্মি যদি বি ও এ পথে ফিরে যায়, সেক্ষেত্রে আপতন কোণ আর প্রতিসরণ কোণ নাই। সেক্ষেত্রে বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক, বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হবে, বি মিউ এ সমান সাইন আর বাই সাইন আই। দেখো বি মিউ এ সমান কি হবে সাইন, কেন এক্ষেত্রে আপতন কোণ কিন্তু আর হবে, প্রতিসরণ কোণ। যদি আলোক রশ্মি ফিরে যাচ্ছে, আলোক রশ্মি তীর চিহ্ন তখন ওদিকে হয়ে যাবে, তখন এটা হবে আপতন কোণ, এটা হচ্ছে প্রতিসরণ। ওই জন্য আটটা আপতন কোণ। তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে আটটা কি হবে আপতন কোণ। তাহলে কি আপতন কোণ, আর আইটা কি কোণ হবে প্রতিসরণ। দেখো
একবার আই কে আপতন করে বলছি, একবার আর কে আপতন করে বলছি। কেন বলতো? যখন আলস্য আপতিত হচ্ছে, যখন এ ও বি পথে আসছে, তখন আই আপতন কোণ আর প্রতিসরণ কোণ। আর আলস্য যখন ফিরে যাচ্ছে, কারণ আলস্য ধর্ম, সে যেই পথে আসে সেই পথে আবার ফিরে যেতে পারে, সবসময় যে ফিরে যায় তা নয়, তার একটা ধর্ম রয়েছে, সে ফিরে যেতে পারে। তাহলে যখন বি ও পথে যাচ্ছে, তখন আপতন কোণ আর হয়ে যাচ্ছে, প্রতিসরণ কোণ কি হচ্ছে? আই হয়ে যাচ্ছে। এবার তুমি দেখো, তুমি এইটা এটা গুণ করো, কি আসছে দেখো। এবার যদি আমি গুণ করি, এ মিউ বি ইন্টু বি মিউ এ, তাহলে কি আসছে? সাইন এ মিউ বি মান কত? সাইন আই বাই সাইন আর, তাহলে সাইন আই বাই সাইন আর। আর বি মিউ এর মান কত? এটা সাইন আর বাই সাইন আই সমান কত? 1। দেখো এটা কাটা যাবে, এটা কাটা যাবে, এটা কাটা যাবে, এটা কাটা যাবে। তোমাদের কিন্তু পরীক্ষা আসে দেখাও যে এ মিউ বি ইন্টু বি মিউ এ সমান 1, তাহলে এটা প্রমাণ করতে পারবো। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? একটা প্রমাণ তোমরা পেলাম, কি পেলাম না, এ মিউ বি ইন্টু বি মিউ এ সমান 1। তাহলে এই প্রমাণটা যদি পরীক্ষায় আসে, তোমরা আশা করি পারবে, তাই তো? এ মিউ বি ইন্টু বি মিউ এ সমান 1 প্রমাণ করো, পরীক্ষা আসলে পারবে তো? বাহ, খুব ভালো। এবার নেক্সট আসছি, এটাকে দেখো কি আসছে। তাহলে এটাকে যদি এটাকে যদি নিচে নামিয়ে দিই, দেখো এটা গুণের আছে, তাহলে এটা ভাগে, এটা যদি এ পাশে নিচে নামিয়ে যাবে না? তাহলে কি এটাকে আবার লিখতে পারি কি, এ মিউ বি সমান 1 বাই বি মিউ এ। দেখো এটাও হয়ে গেল, খুব সহজ। দেখো হ্যাঁ, এটাও হয়ে গেল, বুঝতে পারলে? খুব সহজ, খুব সহজ কিন্তু। হ্যাঁ, যে প্রমাণটা আসবে তোমরা সেটাই কিন্তু করবে। হ্যাঁ, একটা সহজ, আচ্ছা প্রতিসরণের একটা অঙ্ক আমি এক্সাম্পলে তোমাদের কিন্তু আমি দেখালাম। তোমাদের এই সাইন 30 ডিগ্রির মান কত, 90 ডিগ্রির মান কত, এগুলো ত্রিকোণমিতিতে হয়েছে অঙ্কে, সেই জন্য তোমরা বুঝতে পারলে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটাও বুঝতে পারলে এ মিউ বি ইন্টু বি মিউ এ সমান 1 হয় কি করে, আর এ মিউ বি সমান 1 বাই বি মিউ এ, এটাও কি করে আসে আমি দেখিয়ে দিলাম, তোমরা সবাই সুন্দর বুঝতে পারলে। ঠিক আছে? আচ্ছা, এবার যেটা আসবো তোমাদের অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, চ্যুতি কোণ কাকে বলছে। চ্যুতি কোণ জিনিসটা কি? দেখো আলোরশ্মি, এই একটা আপতিত রশ্মি একটা মাধ্যম, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হচ্ছে, তখন কি হচ্ছে? অবিলম্ব থেকে কি হচ্ছে? দূরে সরে যাচ্ছে, অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। এটা আপতন কোণ, এটা প্রতিসরণ কোণ। তাহলে অ্যাকচুয়ালি আলোরশ্মিটা এই পথে যাওয়ার কথা না করে সরে গেছে, যতটা সরে গেছে সেটাই কি হচ্ছে? চ্যুতি কোণ। তাহলে চ্যুতি কোণ কাকে বলা হচ্ছে না, আপতিত রশ্মির অভিমুখের সঙ্গে প্রতিশ্রুত রশ্মি যে কোণ উৎপন্ন করে। তা আপতিত রশ্মি তো এইটা, আর প্রতিশ্রুত রশ্মি এইটা, এটা যে কোণ করে। তাহলে আপতিত রশ্মির অভিমুখের সঙ্গে প্রতিশ্রুত রশ্মি যে কোণ উৎপন্ন করে তাকে বলা হচ্ছে কি অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বা চ্যুতি কোণ। তাহলে চ্যুতি কোণ কাকে বলা আসি? চ্যুতি কোণ। চ্যুতি কোণ কাকে বলছি আমরা না, আপতিত রশ্মির অভিমুখ প্রতিশ্রুত রশ্মির অভিমুখের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকেই বলছি চ্যুতি কোণ। তাহলে আপতিত রশ্মি, আপতিত রশ্মি, আপতিত রশ্মির অভিমুখ, আপতিত রশ্মির অভিমুখ প্রতিশ্রিত রশ্মির অভিমুখের সঙ্গে যে কোণ উৎপন্ন করে, প্রতিশ্রিত রশ্মির অভিমুখের সঙ্গে যে কোণ উৎপন্ন করে, যে কোণ উৎপন্ন করে তাকে চ্যুতি কোণ বলে। তাকে কি বলে? তাকে চ্যুতি কোণ, তাকে চ্যুতি কোণ বলে।
ঠিক আছে, তাহলে কি বলছি, আলোক আপতিত রশ্মির অভিমুখ প্রতিসৃত রশ্মির অভিমুখের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে চ্যুতিকোণ বলে। এবার চ্যুতিকোণ নিয়ে একটু আলোচনা আসছে। আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসৃত হলে চ্যুতিকোণ কত হবে? ঠিক আছে, করা যাক। তাহলে আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে, এই 1 নম্বর চিত্রে, এটা 1 নম্বর, তো এটা 2 নম্বর, 2 নম্বর এটা, ঠিক আছে। হ্যাঁ, আলোচনা করা যাক। তাহলে আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসৃত হলে চ্যুতিকোণ কত হবে? তাহলে 1 নম্বরের সঙ্গে আলোচনা করা যাক। আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে, আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে, আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসৃত হলে চ্যুতি কত হবে? চ্যুতিকোণ কত হবে? ঠিক আছে, এর একটা করা যাবে। কি লিখবো না, আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসৃত হয় তখন এই যে অবিলম্ব থেকে কি হয়, দূরে সরে যায়। তারপরে কি হচ্ছে, এই কোণটা বড় হবে, এটা ছোট হবে, তাই না? আপতন কোণ ছোট হবে, বড় প্রতিসৃত কোণ বড় হবে, এটা দূরে সরে যাচ্ছে। তাহলে কি হয় না, আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসৃত হলে, আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসৃত হলে প্রতিসৃত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায়। তাহলে প্রতিসৃত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায়। সেক্ষেত্রে কি হবে, আর গ্রেটার দেন আই হবে। দেখো, আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসৃত হচ্ছে তখন প্রতিসৃত রশ্মি হলো, এটা তো প্রতিসৃত রশ্মি, এটা আবর্ত রশ্মি, এই প্রতিসৃত রশ্মি দূরের দিকে সরে যাচ্ছে, তখন এই কোণটা বড় হচ্ছে, এই কোণটা ছোট হচ্ছে, তো আর গ্রেটার দেন আই। এক্ষেত্রে চ্যুতিকোণ কত হবে? চ্যুতিকোণ কত হবে? ডেল্টা সমান আর মাইনাস আই। যদি আর 45 হয়, কত হয়? প্রতিসৃত কোণ 45 ডিগ্রি হয়, আর আপতন কোণ 30 ডিগ্রি হয়, আই যদি 30 ডিগ্রি হয়, তাহলে ডেল্টা কত হবে? 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান কত? 15 ডিগ্রি। বুঝতে পারলে? খুব সহজ। এবার আসছি, আলোক রশ্মি যদি লঘু থেকে ঘন মাধ্যমে প্রতিসৃত, সেক্ষেত্রে চ্যুতি কত হবে? 2 নম্বর, আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসৃত হলে চ্যুতি কোণ কত হবে? ঠিক আছে, তাহলে এটা জাস্ট তার উল্টো। আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসৃত হলে অবিলম্বের দিকে সরে আসে। এবার ছিল অবিলম্ব থেকে দূরে সরে গেছিল, তার উল্টো অবিলম্বের দিকে সরে আসে। তাহলে আলোক রশ্মি
আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিষ্ঠিত হলে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিষ্ঠিত হলে, তাহলে আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিষ্ঠিত হলে প্রতিষ্ঠিত রশ্মি অভিলম্বের দিকে সরে আসে। প্রতিষ্ঠিত রশ্মি অভিলম্বের দিকে সরে আসে। অভিলম্বের দিকে সরে আসে। 2 নম্বর চিত্র, এক্ষেত্রে আই কোনটা? এইটা। আর কোনটা? এইটা। ডেল্টা কোনটা? এইটা। এর ডেল্টা কোনটা? এইটা। হ্যাঁ, চ্যুতি কোনটায় কি দিয়ে প্রকাশ করা হচ্ছে? ডেল্টা। এই চিত্রটাকে নাম হচ্ছে ডেল্টা। এই এর চ্যুতি কোণ হচ্ছে এইটা। তাহলে এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা প্রতিষ্ঠিত মধ্যে কোণ, এটা আপতিত রশ্মি, এটা প্রতিষ্ঠিত রশ্মি, এটা আপতিত রশ্মির মধ্যে কোণ ডেল্টা। তাহলে অভিলম্বের দিকে মানে এই দিকে সরে আসে। এক্ষেত্রে কোনটা বড় হবে? আই বড় হবে, আর ছোট হবে। এক্ষেত্রে আইটা বড় হবে, আরটা ছোট হবে। তাহলে চ্যুতি কোণ কত হবে? চ্যুতি কোণ কত হবে? ডেল্টা সমান কি হবে? আই মাইনাস আর। এক্ষেত্রে যদি তোমাকে এক্সাম্পল দিয়ে দেয় যে আপতন কোণ আই হচ্ছে 60 ডিগ্রি, আর হচ্ছে কত? 45 ডিগ্রি, তাহলে ডেল্টা কত? ডেল্টা কত? বলো আপতন কোণ 60 ডিগ্রি, প্রতিসরণ কোণ আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিষ্ঠিত হচ্ছে, আপতন কোণ 60 ডিগ্রি বলে দিয়েছে, আর প্রতিসরণ কোণ বলে দিয়েছে। এটা এক্সাম্পল ছিল, এটা একটা এক্সাম্পল, এটা এক্সাম্পল, ঠিক আছে? এটাও এক্সাম্পল, এটাও কিন্তু আমরা একটা এক্সাম্পল নিয়েছি। হ্যাঁ, আপতন কোণ 60 ডিগ্রি, প্রতিসরণ কোণ 45 ডিগ্রি, তাহলে চ্যুতি কোণ কত হবে? না, তাহলে আমি ডেল্টা জায়গায় কি বসাবো? আই মাইনাস আর। ডেল্টা জায়গায় কি বসাবো? ডেল্টা জায়গায় বসাবো আই মাইনাস আর, মানে 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি হলো কত? 30 ডিগ্রি। এবার একটা আসে কোন ক্ষেত্রে প্রতিসরণের সময় কোন ক্ষেত্রে আলোক রশ্মির চ্যুতি হয় না। প্রতিসরণের সময় কোন ক্ষেত্রে আলোক রশ্মির কোনো চ্যুতি হয় না? দেখো, আলোক রশ্মি যদি লম্ব হয়ে পড়ে আলোর কোনো চ্যুতি হয় না, আপতন কোণ 0, প্রতিসরণ কোণ 0। প্রশ্নটা আছে, প্রশ্ন দেখা যাক। একটা প্রশ্ন হচ্ছে প্রতিসরণের সময় কোন ক্ষেত্রে চ্যুতি কোণের মান সর্বনিম্ন? তাহলে প্রতিসরণের সময় কখন চ্যুতি কোণ সর্বনিম্ন? কখন চ্যুতি কোণ, কখন চ্যুতি কোণ সর্বনিম্ন, সর্বনিম্ন বা চ্যুতি হয় না, চ্যুতি হয় না। দেখো এর উত্তরটা কি হবে? তাহলে প্রতিসরণের সময় কখন চ্যুতি কোণ সর্বনিম্ন বা চ্যুতি হয় না, উত্তরটা কি হবে? লম্ব আপতনের ক্ষেত্রে। উত্তরটা কি হবে? লম্ব আপতনের সময়, অর্থাৎ আলোক রশ্মি যদি লম্ব ভাবে আপতিত হয়, লম্ব আপতন, লম্ব আপতনের সময় আই সমান 0 ডিগ্রি, আর সমান 0 ডিগ্রি, সেক্ষেত্রে ডেল্টা কত হবে? ডেল্টা সমান আই মাইনাস আর ধরলে 0 মাইনাস 0 মানে 0। তাহলে লম্ব আপতনের সময় আপতন কোণ 0 ডিগ্রি, প্রতিসরণ কোণ 0 ডিগ্রি, ডেল্টা কত? 0 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে কোনো আলোর চ্যুতি হবে না।
তাহলে এক্ষেত্রে আলোর কোনো চ্যুতি হবে না, আলোর কোনো চ্যুতি হবে না, অর্থাৎ চ্যুতি সর্বনিম্ন, অর্থাৎ কি হচ্ছে চ্যুতি সর্বনিম্ন। ঠিক আছে, তাহলে তোমাকে যদি তাহলে বলে কখন চ্যুতি হয় না, লম্ব আপতনের ক্ষেত্রে, প্রতিসরণের সময় লম্ব আপতনের ক্ষেত্রে আলোচ্য কোনো চ্যুতি হয় না। যাই হোক, তাহলে প্রতিসরণ নিয়ে আমি তোমাদের যতটা পেরেছি আলোচনা করেছি, আরো অনেক আছে এখন। হ্যাঁ, আমি তোমাদের পরবর্তী ক্লাসে আরো বোঝাবো, ভালো করে বোঝাবো, মন দিয়ে তোমরা পড়ো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা শেয়ার করে দাও, তোমরা কমেন্টস করো তোমাদের কোনো বুঝতে অসুবিধা হলে। ঠিক আছে, আর সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে দেবে, বন্ধুদের বলবে যে তোমরা দেখো স্যার পড়াচ্ছে। আমি তোমাদের সঙ্গে সবসময় আছি, সবসময় তোমাদের আমি হেল্প করব। তোমরা একটা সুন্দর সুস্থ মন নিয়ে, সুস্থ মস্তিষ্ক নিয়ে ঠান্ডা মাথাতে পড়াশোনা করো, আমি তোমাদের সব রকমভাবে সাহায্য করব। ঠিক আছে, আমি তোমাদের সঙ্গে আছি, পড়া একদম থেমে থাকবে না, আমি তোমাদের সঙ্গে সমান তালে সমানভাবে এগিয়ে যাব তোমাদের সঙ্গে নিয়ে। ঠিক আছে, পরীক্ষা সামনে আসছে, কোনো ভয় নেই, আমি তোমাদের সঙ্গে আছি। সবাই ভালো সুস্থ থাকবে, পরবর্তী ক্লাসে আবার আমাদের দেখা হবে।